ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি শেষ করার নির্দেশ প্রধান উপদেষ্টার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে বৈঠক, সংস্কার সহ সব প্রস্তুতি শেষ হলে রোজার আগেই ভোট। সংস্কারগুলো হয় সেরকম যদি প্রস্তুতি নেওয়া যায় তাহলে ফেব্রুয়ারির রোজার আগেও হতে পারে। নির্বাচন নিয়ে তড়িঘড়ি করছে সরকার, অভিযোগ এনসিপি আহ্বায়কের। জামায়াত সবসময় ভোটের জন্য প্রস্তুত জানালেন দলের মুখপাত্র। এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ আজ দুপুর 2টায়। বিস্তারিত তুলে ধরবে আন্তঃশিক্ষা বোর্ড, ওয়েবসাইট আর এসএমএসেও মিলবে ফলাফল। মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টি হচ্ছে বিভিন্ন জেলায়, কমেনি জলাবদ্ধতা ভোগান্তি। ফেনীতে প্লাবিত 40 গ্রাম, বাঁধের 20 জায়গায় ভাঙন। শুল্ক ইস্যুতে মার্কিন পররাষ্ট্র দপ্তর ইউএসটিআর কর্মকর্তাদের সাথে বাংলাদেশ প্রতিনিধি দলের বৈঠক। ওয়াশিংটনে আজ আবারও বসবে দুই দেশ। ঘরে ফেরার আহ্বান উপেক্ষা করে 10 জুলাইও চলে কোটা আন্দোলনের কর্মসূচি। অভ্যুত্থানের যোদ্ধাদের সহায়তা দিতে গঠন করা হচ্ছে বিশেষ তহবিল। সেটাও এই তহবিল থেকে করা হবে। 5 বছর ধরে চালের বাজারে তেলেসমাতি দেখছে বাংলাদেশ। প্রতিবারই ভরা মৌসুমে বাড়ে দাম, অভিযোগের তীর কিছু কর্পোরেট কোম্পানির দিকে। পারতলি চাকতায় এদের যত গুদাম আছে এর হাজার হাজার বস্তা চাউল থাকে গুদামের ভিতরে, এগুলো তো ভিতরে কেউ ঢোকে না। এই সিন্ডিকেট বিগত সরকারই তৈরি করে দিয়েছে। শুভ সকালে আমন্ত্রণ সবাইকে যমুনা নিউজে। আপনাদের সঙ্গে আমি জান্নাতুল কলি আছি। শিরোনাম দেখছিলেন শুরুতেই। রমজানের আগেই নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে সরকার, আর সেই লক্ষ্যে ডিসেম্বরের মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। তাই জোরদার করা হয়েছে প্রশাসনিক এবং প্রযুক্তিগত প্রস্তুতি। এবারের নির্বাচনে বডি ক্যামেরা থাকবে পুলিশের শরীরে, ইন্টারনেট চালু রেখেই হবে ভোট। বুধবার রাতে এক ব্রিফিংয়ে এসব কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। বুধবার রাতে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফ করেন প্রেস সচিব। জানান, নির্বাচন ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি, প্রশাসনিক প্রস্তুতি ও প্রযুক্তিগত ব্যবস্থাপনা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে গুরুত্বপূর্ণ কয়েকটি সিদ্ধান্ত হয়েছে। নির্বাচনের প্রস্তুতির বিষয়ে আসলে প্রেস সচিব জানান, আইন শৃঙ্খলা বাহিনীর 8 লাখ সদস্যের ডিসেম্বরের মধ্যে প্রশিক্ষণ সম্পন্ন করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি আরও জানান, নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ, আধুনিক প্রযুক্তি নির্ভর করতে পুলিশ সদস্যদের বডি ক্যামেরা সরবরাহ করা হবে। বডি ক্যামেরা রাখার জন্য এবং প্রত্যেকটা কেন্দ্র যাতে সিসিটিভির আওতায় আসে সেটা একটা নির্দেশনা দেওয়া হচ্ছে, এবং এই সিসিটিভিগুলো যাতে মনিটরিংটাও ঠিক মতো হয়। আমি সিসিটিভি লাগালাম কিন্তু দেখা যাচ্ছে মনিটরিং হচ্ছে না, সে বিষয়ে প্রশিক্ষণ নিতে বলেছেন এবং খুব এটা নিয়ে কাজগুলো করতে বলেছেন। সংস্কার ও প্রাথমিক প্রস্তুতি শেষ হলে রোজার আগেই নির্বাচন আয়োজনের সম্ভাবনার কথাও জানানো হয়েছে ব্রিফিংয়ে। এ লক্ষ্যে ইন্টারনেট চালু রেখেই নির্বাচন পরিচালনার পরিকল্পনা নেওয়া হয়েছে। উনি তো জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন যে এপ্রিলের প্রথমার্ধে হবে। পরবর্তীতে আমরা বলেছি যে যদি সংস্কারগুলো হয় সেরকম যদি প্রস্তুতি নেওয়া যায় তাহলে ফেব্রুয়ারির রোজার আগেও হতে পারে, এটা বলা হয়েছে। আগে তো আমরা দেখেছি যে ভোটের দিন ইন্টারনেট বন্ধ করে রাখা হতো, এবং ইন্টারনেট ব্যবস্থাটা যাতে সচল রাখা যায়। এবার যাতে প্রকৃত মিডিয়া যারা আছে তারাই আসলে দায়িত্ব পালন করতে পারেন, এটার জন্য আগে থেকে কাজ করার কথা বলেছেন মিডিয়ার জন্য। বিগত 3টি নির্বাচনে দায়িত্বে থাকা কর্মকর্তাদের বাদ দিয়ে এবার নতুনদের দিয়ে ভোট পরিচালনার সিদ্ধান্তের কথাও জানানো হয় ব্রিফিংয়ে। কন্ট্রোভার্সিয়াল যারা লোকজন, যারা ওই সময় আপনারা জানেন অনেক অফিসিয়াল খুব অতি উৎসাহী হয়ে এই রিগিংয়ে হেল্প করেছেন, আমরা যতটা সম্ভব এদেরকে সরিয়ে যাতে ইলেকশনটা করা যায়। সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচনের আশ্বাস দিয়ে প্রেস সচিব বলেন, জনগণের আস্থা ফিরিয়ে আনাই সরকারের প্রধান লক্ষ্য। নির্বাচন যেন কোনোভাবেই প্রশ্নবিদ্ধ না হয় সেজন্য এমন কঠোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। সেপ্টেম্বর একটা রেজাল্ট আসবে। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।
নির্বাচন কমিশনের শাপলা প্রতীক বাতিলের ব্যাপারটি গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। প্রশ্ন তুলেছে ইসির নিরপেক্ষতা নিয়ে। নির্বাচন নিয়ে সরকার তড়িঘড়ি করছে এমন অভিযোগও তুলেছেন তিনি। বলছেন জুলাই ঘোষণাপত্র এবং বিচার সংস্কার নিয়ে কাজ করার কথা বললেও সরকার ভোটের দিকে আগ্রহী। নির্বাচন নিয়ে সরকারের যেই তড়িঘড়ি, কিন্তু আমরা কিন্তু বিচার বা সংস্কার সনদ ঘোষণাপত্র এটা নিয়ে সরকারের কোনো অবস্থান দেখতে পাচ্ছি না। ফলে আমরা সরকারকে কিন্তু প্রথম থেকেই বলেছি সরকার যাতে কোনো দলের চাপে কোনো সিদ্ধান্ত না নেয়, সেটি গণঅভ্যুত্থানের সাথে প্রতারণা হবে। এবং সার্বিকভাবে গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা ছিল, সাধারণ মানুষের যে প্রত্যাশা এবং সবগুলো রাজনৈতিক দলের কথা বিবেচনা করেই আসলে সরকারের সিদ্ধান্ত নেওয়া উচিত। জামায়াতে ইসলামী সবসময় নির্বাচনের জন্য প্রস্তুত বলে জানিয়েছে দলটির মুখপাত্র অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ। তবে লেভেল প্লেইং ফিল্ড, বিচার এবং সংস্কার ছাড়া নির্বাচন হতে পারে না, এমনটা উল্লেখ করেছেন তিনি। জামাতের নির্বাচনের প্রস্তুতি আছে। এখন আমাদের পাল্টা প্রশ্ন হলো নির্বাচনের পরিবেশ, লেভেল প্লেইং ফিল্ড এগুলি নিশ্চিত করতে হবে। এখনো লেভেল প্লেইং ফিল্ড তৈরি হওয়ার কোনো লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না। কারণ সারা দেশে বিভিন্ন জায়গায় হামলা, চাঁদাবাজি, হুমকি হচ্ছে। ভোটের ব্যাপারে যে ধরনের ইতিবাচক মনোভাব দরকার, সেই ধরনের ইতিবাচক মনোভাব আমরা দেখতে পাচ্ছি। এই বিষয়টি নিশ্চিত করেই নির্বাচনের শিডিউল ঘোষণা করতে হবে বলে আমরা মনে করি। চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হবে আজ। দেশের 11টি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এই পরীক্ষার ফল দুপুর 2টায় প্রকাশ করা হবে। শিক্ষা বোর্ডগুলো পৃথকভাবে আলাদা নিজ নিজ ফল প্রকাশ করবে। পরীক্ষার্থীরা কেন্দ্রীয় ও নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ঢুকে রোল এবং রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফল জানতে পারবেন। মোবাইল ফোন থেকেও নির্ধারিত নম্বরে SMS করে ফল জানা যাবে। এছাড়া নির্ধারিত শর্ট কোড 16222-তে SMS এর মাধ্যমেও ফল মিলবে। আর ফলাফল নিয়ে বিস্তারিত জানাতে দুপুর 2টায় ঢাকা শিক্ষা বোর্ড, আন্তঃশিক্ষা বোর্ডের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। গত 10 এপ্রিল এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় নিয়মিত অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিল 19,28,970 জন। মৌসুমি বায়ুর প্রভাবে আজও দেশের বিভিন্ন জেলায় বৃষ্টি হচ্ছে, কমেনি জলাবদ্ধতা, আর সে কারণেই দেখা দিয়েছে জনভোগান্তি। টানা বৃষ্টির সাথে উজান থেকে নেমে আসা ঢলে ফেনীর মুহুরী, কহুয়া ও সিলুনিয়া নদীর 20টি স্থানে ভেঙেছে বেড়িবাঁধ। প্লাবিত হয়েছে ফুলগাজী এবং পরশুরাম উপজেলার অন্তত 40টি গ্রাম। নতুন করে প্লাবিত হয়েছে ছাগলনাইয়া উপজেলার বেশ কয়েকটি গ্রাম। দোকানপাট, ঘরবাড়ি পানিতে নিমজ্জিত। এখনও বন্ধ রয়েছে ফেনীর পরশুরাম সড়কে যান চলাচল। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে আজও কোথাও কোথাও বেড়িবাঁধের ওপর দিয়ে নদীর পানি প্রবাহিত হচ্ছে। বাল্লামুখায় ভারতের অংশে বাঁধ ভেঙে বাংলাদেশ অংশে ঢুকছে পানি। আর জেলা প্রশাসক জানিয়েছেন এরই মধ্যে 152টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে অনেককেই। এদিকে টানা বৃষ্টিতে নোয়াখালী শহরের বিভিন্ন এলাকায় এখনও জলাবদ্ধতা রয়েছে। দর্শক, আমরা একটু ফেনীর বন্যা পরিস্থিতির খবর আপনাদেরকে জানাতে চাই। আমাদের সহকর্মী আরিফুর রহমান আছেন সেখানে। আরিফ, নতুন করে আর কোন কোন এলাকা প্লাবিত হয়েছে আমাদেরকে একটু বিস্তারিত জানাবেন। দুর্গত এলাকায় মানুষের কি অবস্থা সে ব্যাপারেও তথ্য থাকলে দেবেন। বলি, ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং গত কয়েকদিনের টানা বর্ষণে এখন পর্যন্ত মুহুরী, কহুয়া, সিলোনিয়া নদীর 20টি স্থানে বাঁধ ভেঙে গেছে। নতুন করে আরো 5টি গ্রাম সহ মোট 40টি গ্রাম প্লাবিত হয়েছে। আমি এখন আছি ফুলগাজী আনন্দপুর ইউনিয়নের মজুমদার গ্রামে। আপনি দেখছেন এটি হচ্ছে যে ফেনী পরশুরাম সড়ক। এই সড়কে উপচিয়ে যেভাবে পানি লোকালয়ে প্রবেশ করছে, এটি হচ্ছে যে আরেকটি নতুন গ্রাম। গতকাল মধ্যরাত থেকে এই গ্রামে পানি ঢোকা শুরু হয়েছে। আমরা একটু এই যে সড়কের বাইরে যে সকল বাড়িঘর যেগুলো রয়েছে, সে সকল বাড়িঘরগুলোর চিত্র একটু দেখানোর চেষ্টা করছি। যে পাশে থাকা যে সকল বাড়িঘরগুলো রয়েছে তাদের বাড়িঘরের নিচতলায় পানি ঢুকে গেছে, অনেকে দোতলায় আশ্রয় নিয়েছে। পানির ক্ষিপ্র গতি দেখে যেটি বোঝা যাচ্ছে যে পানির তীব্রতা আরো বাড়তে পারে। আমি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সাথে কথা বলেছি। তিনি যেটি জানিয়েছেন যে এখন পর্যন্ত 20টি স্থানে বাঁধ ভাঙলেও এর বাইরে
হচ্ছে যে 2024 সালের বন্যা যে বাঁধগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সে সকল বাঁধের উপর দিয়ে উপচিয়ে পানি লোকালয়ে প্রবেশ করছে। এর বাইরে হচ্ছে যে ফেনীর ছাগলনাইয়া উপজেলা গতকাল মধ্যরাত থেকে পানি ঢোকা শুরু হয়েছে। সেখানে যে ফেনী এবং ছাগলনাইয়া যে সড়কটি আছে সেই সড়কটি উপচিয়েও পানি লোকালয়ে ঢুকছে এবং কি সেখানে নতুন করে 5টি গ্রাম প্লাবিত হওয়ার আমাদের কাছে খবর রয়েছে। আমি পানি উন্নয়ন বোর্ডের আমি জেলা প্রশাসকের সাথেও কথা বলেছিলাম, তিনি যেটি জানিয়েছেন যে সকল মানুষরা এখন আশ্রয় নিয়েছে তাদেরকে হচ্ছে যে খাবার সরবরাহ করা হচ্ছে এবং কি হচ্ছে ফুলগাজীতে 99টি, পরশুরামে 32টি এবং ফেনী সদরে 22টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। তবে এখানকার বাসিন্দারা যেটি বলছে তারা কোনো ধরনের ত্রাণ কিংবা সহযোগিতা চায় না, তারা চায় যে বাঁধের একটি স্থায়ী সমাধান। আপনি জানেন যে 2024 সালে ভয়াবহ বন্যা হয়েছিল, সে বন্যায় ফেনী 2,500 কোটি টাকারও ক্ষতি হয়েছে, 37 জন মানুষ জীবন হানি হয়েছে এবং কি তারা এই যে নতুন করে একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে 7,340 কোটি টাকার, সেই 7,340 কোটি টাকার যে প্রকল্পটি হাতে নেওয়া হয়েছে সেই প্রকল্পটি যদি যথাযথ বাস্তবায়ন করা যায় তাহলে হয়তো এখানকার মানুষের যে প্রতি বছর যে বন্যার মধ্যে যেরকম সম্মুখীন হতে হয় সেরকম বন্যার সম্মুখীন হতে তারা রক্ষা পাবে। এখানকার বাসিন্দারা এই দাবিটি করছে। আমি যদি এর আগের কথা বলি, প্রতি বছরে কিন্তু বাঁধ ভাঙে, প্রতি বছরে কিন্তু কোটি কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। 2005 থেকে 2011 সাল পর্যন্ত 155 কোটি টাকার একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছিল। সেই প্রকল্পটি কিন্তু সে সময়ে কিন্তু ভালোভাবে বাস্তবায়ন করা হয়নি, যার কারণে হচ্ছে যে তার 10 বছর যেতে না যেতে 2017 থেকে 2023 সালের মধ্যে হচ্ছে যে 70টি স্থানে বাঁধ ভেঙেছে। আমি যদি বিগত 9 বছরের কথা বলি, বিগত 9 বছরে 173টি স্থানে বাঁধ ভেঙেছে। প্রতি বছর এরকম বরাদ্দ দেয় কিন্তু এই যে জলের টাকা জলে যায়, এখানকার মানুষের কোনো উপকার আসে না। জি, অনেক ধন্যবাদ আপনাকে আরিফ। বন্দরনগরী চট্টগ্রামে উন্মুক্ত নালা, নর্দমা আর খাল যেন এক একটি মৃত্যু ফাঁদ। 5 বছরে প্রাণ গেছে 15 জনের, তারপরেও টনক নড়ছে না সেবা সংস্থাগুলোর। নেই স্ল্যাব বা নিরাপত্তা বেষ্টনী দেওয়ার কোনো উদ্যোগ। তাদের গাফিলতিতে ক্ষুব্ধ আর ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে মানুষদেরকে। জলাবদ্ধতার কারণে ডুবেছিল নালা, তার উপর ছিল না স্ল্যাব। বুধবার বিকালে হালি শহরের আনন্দীপুরে এই নালায় পড়ে প্রাণ হারায় 3 বছর বয়সী শিশু হুমায়রা। এটা নতুন কোনো ঘটনা নয়। গত কয়েক বছর ধরে বৃষ্টি আর জলাবদ্ধতার সময় চট্টগ্রাম মহানগরীর উন্মুক্ত নালা, নর্দমা আর খালে পড়ে প্রাণহানি অনেকটা নিয়মিত চিত্র। পানির স্রোতের সাথে একটা বাচ্চা খেলতে খেলতে হঠাৎ দুর্ঘটনাবশত পানির মধ্যে ঢুকে যায়। প্রায় 1.5 ঘন্টা পরে বাচ্চাটিকে পাওয়া হয় ওই যে পিলারের ওইখানে। মাত্র 3 মাস আগে 18 এপ্রিল কাপাসগোলায় রিকশা উল্টে খালে পড়ে প্রাণ হারায় 6 মাসের শিশু সেহরিশ। ভুক্তভোগীদের ভাষায় উন্মুক্ত এসব খাল, নালা, নর্দমা এক একটি মৃত্যু ফাঁদ। বন্দরনগরীতে জলাবদ্ধতা নিরসন সহ বিভিন্ন প্রকল্পের কাজ করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, সিটি কর্পোরেশন এবং ওয়াসা। কিন্তু এত হতাহতের পরও দেয়া হয় না স্ল্যাব বা নিরাপত্তা বেষ্টনী। আনন্দীপুরে শিশুর মৃত্যুর পর 3 সদস্যের তদন্ত কমিটি করেছে সিটি কর্পোরেশন। আমাদেরও দায়বদ্ধতা আছে সিটি কর্পোরেশনের। আপনি ওই জায়গায় আপনি জানেন ওইটা কিন্তু সিটি কর্পোরেশন হলেও ওই সময় ওখানে সিডি এর তত্ত্বাবধানে ছিল। এটা কিন্তু জলাবদ্ধতার জন্য হচ্ছে না, এটা হচ্ছে আমার কনস্ট্রাকশন অ্যান্ড ফল্টের জন্য। এই ড্রেনটা বড় ড্রেন, যেটা আমার স্ল্যাব দিয়ে ঢাকা, যেটা আমি নিরাপত্তা এনশিওর করছি। 2023 সালের 27 অক্টোবরও রঙ্গিপাড়ায় নালায় পড়ে মৃত্যু হয় 1.5 বছরের শিশুর। প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি জানমালের সুরক্ষা নিশ্চিত করার তাগিদ বিশেষজ্ঞদের। গুরুত্বপূর্ণ এবং ঝুঁকিপূর্ণ যে পয়েন্টগুলো রয়েছে সেখানে লাল পতাকা কিংবা সাইনবোর্ডের মাধ্যমে জনগণকে চলাচলের ক্ষেত্রে সতর্ক করতে হবে। একটি সংস্থা আরেকটি সংস্থাকে দায়ী করে কিংবা কোনোভাবে দায়সারা তদন্ত কমিটি করে এর কোনো সমাধান মিলবে না। গেল 5 বছরে চট্টগ্রামে উন্মুক্ত নালা, নর্দমায় পড়ে প্রাণ গেছে শিক্ষার্থী, নারী, শিশু, ব্যবসায়ী সহ অন্তত 15 জনের। সালে আহমেদ নামে একজনের খোঁজ মেলেনি এখনো। মামুন রশিদ তৌফি, যমুনা নিউজ, চট্টগ্রাম। পারস্পরিক শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যে দ্বিতীয় দফা আলোচনার প্রথম দিনের বৈঠক শেষ হয়েছে। ওয়াশিংটন ডিসিতে আজ বাংলাদেশ সময় রাত 9টায় শুরু হবে দ্বিতীয় দিনের বৈঠক। স্থানীয় সময় বুধবার সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলে প্রথম দিনের আলোচনা। বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। উপস্থিত ছিলেন বাণিজ্য সচিব সহ ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের বেশ কয়েকজন কর্মকর্তা। ঢাকা থেকে ভার্চুয়ালি যোগ দেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অংশ নেন বাণিজ্য
প্রতিনিধি বিভাগ USTR এবং পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা। যুক্তরাষ্ট্র ঘোষিত 35% শুল্ক পর্যালোচনা আলোচনার মূল এজেন্ডা। এছাড়া গুরুত্ব পাচ্ছে পারস্পরিক বাণিজ্য সুবিধা এবং এই সংক্রান্ত সম্ভাব্য চুক্তির বিষয়টি। 3 দিনব্যাপী আলোচনা চলবে 11 জুলাই পর্যন্ত। 24 জুলাইয়ে শুরু হওয়া কোটা বাতিলের আন্দোলন করায় 2 অঙ্কের তারিখে বাংলা ব্লকেটের পরিধি বর্ধিত হয় সকাল সন্ধ্যা অবধি। নানা কর্মসূচির মাঝেই আদেশ হয় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের। প্রহসনের আন্দোলন উল্লেখ করে প্রধান বিচারপতি এবং আওয়ামী লীগ নেতারা শিক্ষার্থীদের ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানান। তবে নির্বাহী আদেশেই সংকট নিরসনের দাবি জানায় শিক্ষার্থীরা। ঢাকার বাইরে রেলপথ অবরোধ এবং সড়ক অবরোধে আন্দোলনে যোগ করে ভিন্ন মাত্রা। আহমেদ রেজার প্রতিবেদনে বিস্তারিত থাকছে। চতুর্থ দিনের মতো শিক্ষার্থীদের কর্মসূচি বাংলা ব্লকেট। রাজধানীর 17টি গুরুত্বপূর্ণ পয়েন্টে যান চলাচল বন্ধ করে দেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের মিছিল শাহবাগে পৌঁছানোর আগেই ব্যারিকেড পুলিশের। সেই ব্যারিকেড ভেঙে এগিয়ে যায় শিক্ষার্থীরা। বন্ধ করে দেয়া হয় শাহবাগ, ইন্টারকন্টিনেন্টাল মোড়, বাংলা মোটর, কারওয়ান বাজার, ফার্মগেট থেকে আগারগাঁ পর্যন্ত। এসবের মাঝে কোটা ইস্যুতে স্থিতাবস্থার আদেশ হয় সুপ্রিম কোর্টের আপিল বিভাগে। প্রতিক্রিয়ায় আন্দোলনকারীরা জানান তাদের দাবি নির্বাহী বিভাগের কাছে কোটা থাকতে পারে সর্বোচ্চ 5%। সমর্থনে ঢাকা ও ইডেন কলেজের শিক্ষার্থীরা ব্লক করে দেয় সায়েন্স ল্যাব মোড়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবস্থান ছিল পুরান ঢাকার রায় সাহেব বাজার, বংশাল থেকে 0 পয়েন্ট পর্যন্ত। রামপুরা ও মহাখালীতেও সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। গানে, কবিতায়, স্লোগানে চলতে থাকে কোটা সংস্কারের আন্দোলন। মৎস্য ভবন আর এলিভেটেড এক্সপ্রেসওয়েতেও অবস্থান শিক্ষার্থীদের। বন্ধ হয়ে যায় চানখানপুল, 0 পয়েন্ট ও পুরান ঢাকার সব পথ। এছাড়া রেলপথও বন্ধ করে দেয় শিক্ষার্থীরা। রাস্তায় বসে থেকে দাবি আদায় করা সম্ভব হবে না, তাই চূড়ান্ত রায়ের আগ পর্যন্ত জনদুর্ভোগ তৈরি হয় এমন কর্মসূচি না দিয়ে ক্লাসে ফিরে যাওয়ার অনুরোধ জানান সরকারের কয়েকজন মন্ত্রী। এদিন আদেশে আন্দোলনরত শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানান প্রধান বিচারপতিও। এদিকে ঢাকার বাইরে আন্দোলন আরও তীব্র হতে থাকে। ফুঁসে ওঠে শিক্ষার্থীরা। চট্টগ্রামে দিনভর সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করে আন্দোলনরত শিক্ষার্থীরা। ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। ঢাকা ময়মনসিংহ রেলপথ অবরোধ করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রাজশাহীতে সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সিনেট ভবনের সামনে জড়ো হয় কোটা সংস্কারের আন্দোলনকারীরা। বিক্ষোভ হয়েছে রংপুরেও। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হওয়া আন্দোলন ওই দিন ছড়িয়ে পড়ে পুরো বাংলাদেশে, যেখানে মত পথ এক এবং একাট্টা শিক্ষার্থীদের একত্রীকরণ ও সড়ক রেলপথ অবরোধের মতো কর্মসূচি আন্দোলনকে প্রতিনিয়ত বেগবান করেছে। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। জুলাই যোদ্ধাদের সহায়তায় 25 কোটি টাকার বিশেষ তহবিল গঠন করবে বাংলাদেশ ব্যাংক, আর এই তহবিলে অর্থের যোগান দেবে বেসরকারি ব্যাংকও। আহতদের চিকিৎসা এবং পুনর্বাসনে ব্যয় করা হবে এই অর্থ। তহবিলের আকার বড় হলে সহায়তার আওতা এবং পরিমাণ বাড়ানোর কথা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। জুলাই যোদ্ধাদের সহায়তা দেয়া ব্যাংকগুলোর নৈতিক দায়িত্ব বলেও মনে করেন ব্যাংকাররা। শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী আন্দোলন 24 জুলাই রূপ নেয় সরকার পতনের আন্দোলনে। তাই আন্দোলন দমাতে কঠোর হয়ে ওঠে স্বৈরাচারী শেখ হাসিনা সরকার। আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাঠে নামে আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীরা। হামলা চালায় আন্দোলনকারীদের উপর। জাতিসংঘের হিসাব অনুযায়ী নিহত হয়েছে 1400 জন। পাশাপাশি সারা দেশে আহত হয় প্রায় 12,000 ছাত্র জনতা। আহত জুলাই যোদ্ধাদের সহায়তায় বিশেষ তহবিল গঠন করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক, যেখানে অংশগ্রহণ থাকবে বাণিজ্যিক ব্যাংকেরও। জুলাই আন্দোলনে যারা গুলিবিদ্ধ হয়েছে বা বিভিন্নভাবে আহত হয়েছে তাদের পুনর্বাসনের জন্য একটি 25 কোটি টাকার তহবিল গঠন করা হয়েছে, যার নেতৃত্বে আছে বাংলাদেশ ব্যাংক।
যারা নিজেরা বাংলাদেশ ব্যাংক 14 কোটি টাকা দিচ্ছে তহবিলে। ক্যালেন্ডার ইয়ারে যে ব্যাংকগুলোর প্রফিট 400 কোটি টাকার উপরে হয়েছে, এরকম 11টি ব্যাংকের কাছ থেকে প্রত্যেকে 1 কোটি টাকা করে মোট 11 কোটি টাকা নিয়ে এই 11 এবং 14 কোটি মোট 25 কোটি টাকায় তহবিল গঠন করা হয়। প্রাথমিকভাবে বিশেষ তহবিল থেকে চিকিৎসা সহায়তা দেওয়া হবে আহতদের, আর চিকিৎসা শেষে পুনর্বাসনেও অনুদান পাবেন জুলাই যোদ্ধারা। উদ্দেশ্য এটাই যে তাদের চিকিৎসার ব্যয়ভার বহন করা এবং চিকিৎসার পরবর্তী সময়ে তাদেরকে যদি সমাজে প্রতিষ্ঠিত হতে হয়, মানে বেঁচে তাদেরকে তো কিছু করে খেতে হবে, ওই সময় যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয় সেটাও এই তহবিল থেকে করা হবে। জুলাই যোদ্ধাদের সহায়তায় বিশেষ তহবিল গঠনে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ইতিবাচক সাড়া দিয়েছে বাণিজ্যিক ব্যাংকও। এটি নৈতিক দায়িত্ব বলেও মনে করেন ব্যাংকাররা। তাই মনে করি আসলে এটা একটা অত্যন্ত একটা ভালো উদ্যোগ। আমি মনে করি এটা আমাদের নৈতিক দায়িত্ব এদেরকে হেল্প করা এবং এদের সার্বিক কল্যাণে এই যে ফান্ড গঠনের যে উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের, এটা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। এটা আমাদের নৈতিক দায়িত্বের মধ্যেই পড়ে, এটা আমরা করতে চাই। পরিচালনা পর্ষদে অনুমোদনের পর বিশেষ তহবিলে অর্থ দেবে বাণিজ্যিক ব্যাংকগুলো। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। 5 বছর ধরে চালের বাজারে তেলেসমাতি দেখছে বাংলাদেশ। প্রতিবারই ভরা মৌসুমে বাড়ে দর, অথচ সেই কারণ নাকি কারোরই জানা নেই। তবে অনেক যুক্তি দেখান ব্যবসায়ীরা। এবারও মিলাররা বলছেন বেশি দামে ধান কিনতে হয়েছে, তার উপর পুরো মৌসুমেই সিংহভাগ ধান কিনে ফেলেছে কিছু কর্পোরেট কোম্পানি। দেশের সবচেয়ে বেশি ধান উৎপাদন হয় বোরো মৌসুমে, যা মোট বার্ষিক উৎপাদনের অর্ধেক। তাই বছরের এই সময়টায় চালের দাম কম থাকার কথা, কিন্তু কৃষকের গোলা থেকে ধান ব্যবসায়ীদের হাতে গেলেই বিপত্তি। এবারও ব্যতিক্রম হয়নি। বড় মৌসুম শেষ হবার পর 1.5 মাসও পেরোয়নি, অথচ সব চালের দাম বাড়তি। ধাক্কা লাগে মূলত কোরবানি ঈদের পরপর। প্রতি বস্তায় চালের দাম বাড়ে সর্বোচ্চ 400 টাকা, কেজির হিসাবে মানভেদে 2 থেকে 8 টাকা। ফলে 58 থেকে 65 টাকায় ওঠানামা করছে বিয়ার 28 আর পারিজার দর। মিনিকেট ও জিরা শাইলের কেজি 74 থেকে 84 টাকা। 90 টাকার বেশি লাগবে 1 কেজি নাজির শাইল কিনতে। গত পরশুদিন মোটর সাইকেল কিনে আনছি 54 টাকা কেজি, গত 2 সপ্তাহ আগে বিক্রি হচ্ছে 50 টাকা কেজি। তাহলে কেজি 4 টাকা বেশি দিয়ে কিনে আনলাম। আর এরপরে আজকে কয়েকদিনের চিকন মনে করেন নাজির শাইল কোন মিনিকেট কোন 28 কোন সব চালের দাম 1-2 টাকা বাড়ছে। মোকামে যাইলে এরা কইতে আছে যে মেলের চালের দাম বেশি, ধানের দাম বেশি, এভাবে চলতে আছে, কিন্তু বাজার তো বাড়তি দাম দিয়ে আনতেছে। এমন অবস্থায় বরাবরই আমদানি করে চালের বাজার নিয়ন্ত্রণ করেছে সরকার, কিন্তু 2022 সালের পর ডলারের দর বাড়ে 40%। ফলে বিদেশ থেকে চাল এনেও খুব একটা সুবিধা করা যায়নি। সেই সুযোগ নিয়েছেন দেশের মিল মালিক ও কর্পোরেট বেনিয়ারা। বিপুল বিনিয়োগ করে ধান চাল কিনে রাখছেন অনেকে। বলা হচ্ছে এদের নিয়ন্ত্রণ করা না গেলে আগামীতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ কঠিন হবে। চিটাং পারতলি চাকতায় এদের যত গুদাম আছে এর হাজার হাজার বস্তা চাউল থাকে গুদামের ভিতরে, এগুলার তো ভিতরে কেউ ঢোকে না, খালি দুধ দেয় মিলারে, ওরাই চলে যায় রেখে দেয়। ওরা বড় পার্টি বেচে কিনা বড় বেশি রেখে দেয়, একদিন মাল না গেলে ওদের মাল শর্ট পড়বে। ছোট দেশ, একটুতে মনে হয় যদি ভরে গেছে দাম কমে যায়, আবার দেখা যায় যে একটুতে খালি হয়ে গেছে। খালি হয়ে গেলে তখন দেখা যায় দাম বাড়ে। আর এটার একমাত্র আমার মনে হয় সমাধান অতিরিক্ত বাড়াবাড়ি বাড়লে বাজার উন্মুক্ত বাজারে এলসির অনুমতি দেওয়া সরকারের। হাতে গোনা কিছু ব্যবসায়ীদের কাছে টোটাল ধান চালের ব্যবসা চলে গিয়েছে, এটা হচ্ছে বাস্তবতা। এই সিন্ডিকেট বিগত সরকারই হচ্ছে তৈরি করে দিয়েছে, বাস্তবায়ন করে দিয়েছে। এক্ষেত্রে পরিত্রাণ পাবার আর কোনো সুযোগ নাই। সদ্য বিদায়ী অর্থ বছরে দেশে 13 লাখ টন চাল আমদানি হয়েছে। সাধারণত সরকারি খাদ্য গুদামে 15 লাখ টন মজুদ থাকাই যথেষ্ট মনে করা হয়, তবে এখন মজুদ রয়েছে প্রায় 18 লাখ টন। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। টেরোরিস্টদের আশ্রয় দিয়ে ভারত হাউস অফ দ্য টেরোরিস্টে পরিণত হয়েছে মন্তব্য করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বুধবার সন্ধ্যায় ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও দেশ গড়ার নতুন প্রত্যয়ে জাতীয় নাগরিক পার্টির পদযাত্রা শেষে সমাবেশ করে দলটি। আর সেখানে বক্তারা নানা বিষয়ে কথা বলে। এর আগে বিকেলে চুয়াডাঙ্গা সফর শেষে ঝিনাইদহে পৌঁছায় এনসিপির কেন্দ্রীয় নেতারা। আর এরপর ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ড চত্বর থেকে পদযাত্রা শুরু করে এনসিপি নেতারা। আওয়ামী লীগের প্রকৃত প্রেতাত্মারা ভারতে বসে, লন্ডনে বসে বাংলাদেশের বিরুদ্ধে যতই বিষোদ্গার করুক, আওয়ামী লীগ উইল নেভার কাম ব্যাক। সীমান্তে হত্যা করেছে এই বিএসএফ, যেটি
দেশকে বলা হয় ট্রিগার হ্যাপি, যে সে ট্রিগার টিপতে চায়, সে খুন করতে চায়, খুন করাই তার নেশা। এদিকে রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আবারও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, আর এ ঘটনায় আহত হয়েছেন একজন। বুধবার রাত 11টা নাগাদ ককটেল বিস্ফোরিত হয়। ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ আসে। এভাবে হামলার ঘটনায় ক্ষোভ জানিয়ে এনসিপি নেতাকর্মীরা বলেন, পুলিশের গাফিলতিতেই বারবার কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে, কিন্তু এর সাথে জড়িত কারা তা জানাতে পারছে না আইনশৃঙ্খলা বাহিনী। এভাবে হামলা করে তরুণদের অগ্রযাত্রা থামানো যাবে না বলে মন্তব্য করেন এনসিপির নেতাকর্মীরা। প্রাইভেট কার স্লো করছে, স্লো করে রানিং এ মাইরে চলে গেছে। পুলিশগুলো ওখানে ছিল না, যখন আমি চায়ের দোকানের ওদিকে আমার ছেলে পেলে ওদিকে শুনলো তখনই ককটেলটা মারলো। ককটেলের সাথে তারকাটা ফুটানো হয়েছে। অভিজ্ঞ ব্যক্তি ছাড়া এইসব ধরনের আপনার ইয়েগুলা বানাইতে কেউ পারে না আর কি। আগামী নির্বাচনে সব ইসলামপন্থী দল এবং জাতীয়তাবাদী আদর্শের একটি অংশ সহ জামায়াতে ইসলামী একসাথে অংশ নেবে, এমনটা জানিয়েছে জামায়াতে ইসলামের নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বুধবার সন্ধ্যায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের এই দলটির একটি প্রীতি সমাবেশে এই মন্তব্য করেন তিনি। বলেন, আগের মতো দিনের ভোট রাতে করার আর কোনো সুযোগ নেই, আর তাই নির্বাচন সুষ্ঠু করতে যা যা দরকার তার সবই করতে হবে নির্বাচন কমিশনকে। এ সময় মোহাম্মদ তাহের আরও বলেন, 10টি হুন্ডা আর 20টি গুন্ডা দিয়ে ভোটের মাঠ দখল নেওয়ার সুযোগ আর নেই। যে কোনো ধরনের নৈরাজ্যের চেষ্টা করা হলে জামায়াত তার রুখে দেবে, এমনটা জানায় এই দলের নেতা। এইবার আমরা ঐক্যবদ্ধ হচ্ছি, মানুষের প্রত্যাশা যে একটি বিশাল জোট হবে, সকল ইসলামপন্থীরা ইনশাআল্লাহ আমরা এক বাক্সে আসছি। শুধু আমরা ইসলামপন্থীরা নই, জাতীয়তাবাদীদের একটি শক্তি আমাদের সাথে আসবে। 18 জুলাই ফ্রি ইন্টারনেট ডে পালন উপলক্ষে গ্রাহকদের 1 জিবি ফ্রি ডাটা দিতে মোবাইল অপারেটরদের নির্দেশনা দিয়েছে বিটিআরসি। ডাক এবং টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের সভায় এই সিদ্ধান্ত জানানো হয়েছে। মঙ্গলবার এই বিষয়ে এক সভা অনুষ্ঠিত হয় ডাক ও টেলিযোগাযোগ বিভাগে। এই সভা শেষে বুধবার এক বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন এবং জনস্বার্থে 18 জুলাই ফ্রি ইন্টারনেট ডে ঘোষণা উপলক্ষে গ্রাহকদের 5 দিন মেয়াদি 1 জিবি ফ্রি ডাটা প্রদান করা হবে। আর একই সাথে মোবাইল অপারেটররা গ্রাহকদের ফ্রি ডাটা প্রদানের বিষয়টি এসএমএস এর মাধ্যমে আগেই জানিয়ে দেওয়ার কথা উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে। ভাতিজি জামাইকে ভয়ভীতি দেখাতে বাড়িতেই দেশীয় অস্ত্র নিয়ে মহড়া। শিশু কিশোরদেরও দেয়া হচ্ছে প্রশিক্ষণ। সুনামগঞ্জের এমন একটি ঘটনার ভিডিও ঘিরে তৈরি হয়েছে চাঞ্চল্য। একটি জমি নিয়ে দুই পক্ষের বিরোধ চলছে 1 যুগ ধরে। পুলিশ বলছে ভিডিওটি পুরনো আর ঘটনার তদন্ত চলছে। চলছে সংঘর্ষের প্রস্তুতি। আছে হেলমেট, বুলেট প্রুফ জ্যাকেট সহ দেশীয় অস্ত্র। শিশু কিশোরদের শেখানো হচ্ছে হামলা ও আত্মরক্ষার কৌশল। দাবি করা হচ্ছে ভিডিওর সবাই সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার গাগলি গ্রামের বাচ্চু মিয়ার পরিবারের। নিজেরাই ধারণ করেছেন ভিডিও। উদ্দেশ্য বাচ্চু মিয়ার ভাতিজি জামাই স্বপন মাস্টারকে ভয়ভীতি দেখানো। অভিযোগ আছে হামলা ভাঙচুর চালানোরও। আতঙ্কে বেশ কয়েকদিন ধরেই বাড়ি ছাড়া স্বপন। আমার শ্বশুর বাড়ির লোকজন এরা বলতেছে যে যে জায়গা জমিগুলো তুমি আগের দামে কিনছিলা ওই দামে আমাদেরকে দিয়া তারপরে এখান থেকে চলে যাও, কারোর কাছে শেয়ার করতে পারবে না। যদি শেয়ার করো তাহলে তোমাকে জানে মারিয়া ভালাবো, সপরিবার সহ মারিয়া ভালাবো। স্বামী বাইরে বেরিয়ে থাকতে হয়, যে কোনো সময় আমার স্বামীরে গুম করে নেবে, খুন করে নেবে। বাড়িতে গিয়ে পাওয়া গেল না বাচ্চু মিয়াকে। ছোট ভাই আব্দুল্লাহ জানালেন ভিডিওটি সত্য, তবে পুরানো। একটি জমি নিয়ে চাচা শ্বশুরের সাথে স্বপনের এই দ্বন্দ্ব চলছে 1 যুগ ধরে। এই ছবিটা তো অনেক আগে, যদি আপনি প্রমাণ চান বা চাইনো বা ভিডিও যদি এখান থেকে উঠাইছে যদি পাই তো অনেক আগে হইলাম না, ওই যে মারামারি আছে বাড়ি পর্যন্ত উঠে গেছে। শিশু কিশোরদের হাতে দেশীয় অস্ত্র তুলে দিয়ে সংঘর্ষের প্রশিক্ষণের ঘটনায় বিব্রত গ্রামবাসী। তারা জানালেন সালিশি বৈঠকে ঘটনার সমাধানের চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। তারা ট্রেনিং দেওয়া তারা ফুরুত্তারে আমি নিজে চোখে দেখছি বাবু। এই যে ছেলেবেলারা আছে এরা তো এখন কলম দিয়ে শিক্ষা নেওয়ার কথা, এই জায়গা তারা অস্ত্র তুলে লাগতেছে। আমাদের বাচ্চা কাচ্চার পরিবেশটা কোন জায়গাতে রাখে এই ধরনের যদি ছড়ায় গ্রামের বিষয়। ঢাকার পরে তো সে আসেই না,
আসে না যদি একজন মানুষ, তার বিরুদ্ধে তুমি হামলা করতা, মাইরডাঙ্গা করতে, এছাড়া উপায় আছে? পুলিশ বলছে ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে, তারপরই নেওয়া হবে কার্যকরী ব্যবস্থা। বাড়িতে খোঁজ খবর নিয়ে কাজ করছি, মানে যেখানে টার্গেট দিছে ওগুলা পাওয়া যায় না। তবে মনে হয় এটা অনেক পুরানো ভিডিও, তদন্ত করলে আমরা বুঝতে পারবো যে এটা আসলে কোন সময় কেন এই ভিডিও করা হয়েছিল। সংঘাতে না জড়িয়ে আইনিভাবে সমস্যা সমাধানের তাগিদও দিয়েছে পুলিশ। সোহানুর রহমান সোহান, যমুনা নিউজ, সুনামগঞ্জ। আধিপত্য বিস্তারের জেরে পাবনার সুজানগরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ হয়েছে, আহত অন্তত 15 জন। পুলিশ জানিয়েছে সুজানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মজিবুর খায়ের সাথে উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রউফ খায়ের বিরোধ চলছিল দীর্ঘদিন ধরে। মঙ্গলবার মজিবের অনুসারীরা আশিক মোবাইলে কথা বলার সময় তার মোবাইলটি কেড়ে নিয়ে ভেঙে ফেলে রৌফের ভাতিজা এবং সমর্থকরা। আর এরই জেরে বুধবার বিকেলে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাধে। এ সময় গুলিও ছোড়া হয়। সংঘাতে আব্দুর রউফ খা সহ আহত হয় অন্তত 15 জন। অন্যতম ব্যস্ত মহাসড়ক নবীনগর চন্দ্রার বাইপাইল অংশটি দীর্ঘদিন ধরেই বেহাল। খানাখন্দে ভরা সড়কটিতে ভোগান্তি যেন নিত্যসঙ্গী। তবুও এর মেরামত নিয়ে কারো মাথা ব্যথা নেই। উল্টো সড়ক এবং জনপদ অধিদপ্তর আর বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের সমন্বয়হীনতায় থমকে আছে সংস্কার কাজ। সড়ক জুড়ে খানাখন্দ, বৃষ্টির পানিতে টইটুম্বুর সেসব গর্ত, ফলাফল বিধ্বস্ত রাস্তায় নাকাল চালক আর যাত্রীরা। অন্যতম ব্যস্ত মহাসড়ক নবীনগর চন্দ্রার পাইপেল অংশের দৃশ্য এটি। ভারী বৃষ্টিতে এমন বেহাল হয়ে পড়েছে মহাসড়কের আধা কিলোমিটার অংশ। লন্ডফন্ড সড়কে ভোগান্তি প্রতিদিনের চিত্র। পাইপেল থেকে শ্রীপুর পর্যন্ত এই জায়গাটা মানে প্রচন্ড গ্যাপ আর কি, মানে ভাঙ্গা। এই কারণে আমার গাড়িটা গ্যাপে পড়ছে, ওইখান থেকে আর ওঠে নাই। নিবিজিদের থেকে নিয়ে আমাদের বাইবেল ব্রিজ পর্যন্ত রাস্তার অবস্থা বেহাল অবস্থা। বড় বড় গাড়া, এক একটা গাড়ার ডিপ মনে করেন 6 ইঞ্চি 8 ইঞ্চি। অথচ এই মহাসড়ক দিয়েই দেশের উত্তরাঞ্চলে যাতায়াত করে যাত্রীরা। শিল্পাঞ্চল এলাকা হওয়ায় ইপিজেডের হাজার হাজার শ্রমিকেরও চলাচল এই রুট দিয়ে। তবুও সড়কের সংস্কারের যেন কোনো উদ্যোগ নেই সংশ্লিষ্ট দপ্তরগুলোর। গাড়ি সব অকজ হয়ে যাইতেছে, এক্সেল ভাঙতেছে, টায়ার বাস হতেছে এবং গাড়ির রাস্তাটা একেবারে চলার অনুপযোগী রাস্তা। টায়ারের ডিস্টার্ব হচ্ছে, পাতি ভাঙতেছে, মানে গাড়ি গ্যাপে পড়লে গাড়িতে ওঠার মতন কোনো অপশন নাই। মহাসড়কটির এই অংশের রক্ষণাবেক্ষণের দায়িত্ব রয়েছে সড়ক ও জনপথ অধিদপ্তরের মানিকগঞ্জ বিভাগ। গত বছর থেকে সড়কটির এই অংশে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণের কাজ করছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। সড়ক সংস্কারে এখন একে অপরের কাঁধে দায় চাপাচ্ছে দুই সংস্থা। শ্রীপুর পর্যন্ত একটা এলিভেটেড প্রজেক্ট এরিয়া, এখানে মনে করেন যে মানে বড় পরিসরে আমরা তো রুটিন মেইনটেনেন্স করতে পারি, যেটা আমার ট্রাক এখনো 2টা আছে এখানে। এই সড়ক বিভাগের এই বিষয়টাই একটু ভুল আছে। সড়ক বিভাগ যেটা বলতেছে কথাটা ওই রকম না। আমাদের কন্ট্রাক্টের মধ্যে যেটুকু স্কোপ অফ ওয়ার্ক করার কথা সেটা আমরা করতেছি। এখন তারা রোড সাইনারি তাদের দায় এড়ানোর জন্য এরকম চিঠিপত্র দিয়ে একটা করতে। ভারী যান চলাচলে আর কোনো বিকল্প না থাকায় ভাঙাচোরা সড়কটি চালক ও যাত্রীদের অন্যতম ভরসা। কিন্তু সংস্কারের অভাবে এই অংশের দুর্ভোগ কাটছে না মানুষের। মাহফুজুর রহমান নিপু, যমুনা নিউজ, সাভার। পাবনার সুজানগরে স্লুইস গেটের পানি ছেড়ে দেওয়ার কারণে তলিয়ে গেছে বিঘার পর বিঘা জমি। নিজেদের চাহিদা মিটিয়ে গোখাদ্য হিসেবে ওইসব ধান ব্যবহার করেন কৃষকরা। পাট জাগ দেওয়া সহ মৎস্য উৎপাদনের কথা ভেবে খুলে দেওয়া হয় তামিলনগর স্লুইস গেট। কিন্তু ধীরে ধীরে পানি ছাড়া হলে এমন ক্ষতি হতো না দাবি ধান চাষিদের। প্রণোদনার মাধ্যমে ক্ষতিপূরণের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। যমুনার জলে তলিয়ে গেছে সদ্য বোনা আমন ধানের জমি। পাবনার সুজানগরের বাদাই গ্রামের কৃষকরা বোরো আবাদের পর মাঠে নেমেছিলেন আমন ধানের চাষে, কিন্তু ভরা মৌসুমে স্লুইস গেটের পানি ছেড়ে দেয়ায় ডুবে গেছে এসব জমি। এদিকে পাট জাগ দেওয়ার সময় হওয়ায় আর মৎস্য সম্পদের জন্য জোয়ারের সময় খুলে দেয়া হয় তালিমনগর স্লুইস গেটের 6টি গেট। এতে রাতারাতি তলিয়ে যায় শত শত বিঘা ধানি জমি। তাই আর্থিক
ক্ষতি নিয়ে দুশ্চিন্তায় চাষিরা। পানিটা যদি আপনার ধীরে ধীরে আসতো তাহলে আমাদের এই ক্ষতিগুলো হতো না। অল্প কিছুদিন ধানের বয়স, ধান একবারে পানি গেট উঠে দিয়ে ধান তল করে দিল। আপাতত 10-15 দিন বন্ধ না রাখলে ধান হওয়ার কোনো সম্ভাবনাই নাই। তবে কৃষকদের দাবি অনুযায়ী জমি থেকে নদীর পানি তুলে ফেলা সহ তাদের ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। দ্বিতীয় যে জোয়ার আসে আমাদের যমুনা নদীতে, তাতে আমরা এই পানি ছাড়ার সিদ্ধান্ত নেই। ক্ষয়ক্ষতির বিবেচনা করে তাদেরকে পর্যাপ্ত প্রণোদনা অথবা আমরা সরকারের ঊর্ধ্বতন মহলকে এটা জানিয়ে তাদের জন্য যদি কোনো ক্ষতিপূরণের ব্যবস্থা করা যায় সেই বিষয় নিয়ে আমরা কাজ করছি। সুজানগর উপজেলায় এবছর আমন ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪,৩৭৭ টন চাল। সে অনুযায়ী ২,৭৭০ হেক্টর জমিতে করা হয়েছে ধান চাষ। আফরোজা লামিয়া, যমুনা নিউজ। জাটকা নিধন বন্ধ এবং মা ইলিশ সংরক্ষণে বেশ কয়েক দফা পদক্ষেপ হাতে নিয়েছে সরকার। ইলিশের বংশবিস্তার বৃদ্ধিতে দেয়া হয়েছিল ৫৮ দিনের নিষেধাজ্ঞা। এত কিছুর পরেও আশানুরূপ হারে মিলছে না ইলিশ। এখনও সাগর থেকে খালি হাতেই ফিরতে হচ্ছে জেলেদের। ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়া এখন যেন সুদূর অতীত। ইলিশ মাছের রাজা বলেই যার পরিচয়, বিশ্বজুড়ে রসনা বিলাসীদের কাছে খ্যাত অনন্য স্বাদের জন্য। একসময় জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ধরা পড়লেও ইলিশের সেই সংখ্যা এখন কমেছে কয়েক গুণ। অথচ মাছটির বংশবিস্তারের জন্য সরকারের ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষ হলো ১১ জুন। ১ মাস পর এখনও সাগর থেকে খালি হাতেই ফিরতে হচ্ছে মৎস্যজীবীদের। কারণ কি? শক্তিশালী মাইগ্রেটরি ইলিশের চলাচল বিচরণ এইগুলো জায়গাতে যে নানাভাবে বাধাগ্রস্ত হয়, সেই সমস্ত কারণে কিন্তু এই সময়টাতে ইলিশ এমনিতেই কম পাওয়া যায়। ইলিশের পরিমাণ কমে যাওয়ার কারণ হিসেবে গবেষকরা দায়ী করছেন দখল, দূষণ, চর ডুবোচরের কারণে নাব্যত সংকটকে। জলবায়ু পরিবর্তনও প্রভাব রাখছে সমান তালে। দূষণ বেড়ে গিয়ে তাদের খাদ্য যে পরিমাণ যে সমস্ত অঞ্চলে উৎপাদন হওয়ার কথা সেগুলিতে ঘাটতি হয়। ইলিশের সেই স্বাভাবিক চলাচলের অঞ্চলগুলো ব্যাপকভাবে বাধাগ্রস্ত হয়। তাদের এই উৎপাদনশীলতা কম, অর্থাৎ এই সময় ইলিশ জেলেরা কম পরিমাণে ইলিশ পাচ্ছে। তবে আগামী কয়েকদিনে পর্যাপ্ত ইলিশ ধরা পড়ার প্রত্যাশার কথা জানালেন এই গবেষক। অমাবস্যা আসবে পর্যায়ক্রমে, এইগুলিতে ক্রমান্বয়ে ইলিশ বেশি আসতে থাকবে বলে এটা আশা করা যায়। জন্য এই সমস্ত অঞ্চলের ইলিশ জেলেদের হতাশ হওয়ার কোনো কারণ আছে বলে আমি মনে করছি না। ২০২৩-২৪ অর্থ বছরে দেশে ইলিশ আহরণ করা হয়েছিল ৫,২৯,০০০ মেট্রিক টন। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। যুদ্ধবিরতি আলোচনার মধ্যেও গাজায় কোনো ক্রমেই কমছে না ইসরায়েলি আগ্রাসন। বুধবারও বর্বর হামলায় প্রাণ গেছে ৭৪ ফিলিস্তিনির। এরই মধ্যে ত্রাণ সংগ্রহে গিয়ে নিহত হয়েছেন ৮ জন। উত্তরে ৭ই শরণার্থী শিবিরে রাতভর হামলা চালায় ৭ শিশুসহ ৩০ জন মৃত্যু হয়েছে। আর বোমার আঘাতে ধসে পড়া একটি ভবনের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে ৭০ থেকে ৮০ জন। প্রতিদিনই বোমা বর্ষণ চলছে ইসরায়েলে নিয়ন্ত্রিত ত্রাণ বিতরণ কেন্দ্রে। উপত্যকায় গত কয়েকদিনে খাবার সংগ্রহ করতে গিয়ে প্রাণহানির সংখ্যা ৭৭০ ছাড়িয়েছে। রেহাই পাচ্ছে না আগে থেকেই বিপর্যস্ত হাসপাতালগুলো। ২০২৩ অক্টোবরে গাজায় ইসরায়েলের অভিযান শুরুর পর থেকে ৬ শতাধিক হামলার টার্গেট হয়েছে হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র। ২০ মাসের বেশি সময় ধরে চলা আগ্রাসনে মোট প্রাণহানি ৫৭,০০০-এর বেশি। 10 ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে রাজি হয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। গোষ্ঠীটি বুধবার জানিয়েছে গাজায় যুদ্ধবিরতির লক্ষ্যে চলমান প্রচেষ্টার অংশ হিসেবে এসব জিম্মিকে মুক্তি দিতে সম্মত হয়েছে তারা। ইসরায়েলের একগুঁয়েমির কারণেই যুদ্ধবিরতির আলোচনা কঠিন হয়ে পড়েছে, এমনটাও দাবি তাদের। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন গাজায় যুদ্ধবিরতি চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছেন তিনি। বলেছেন চলতি সপ্তাহের শেষের দিকে হতে পারে ৬০ দিনের যুদ্ধবিরতির চুক্তি। ময়লার স্তূপ আর গন্ধে অতিষ্ঠ যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার বাসিন্দারা। বেতন বৃদ্ধির দাবিতে ধর্মঘটে নেমেছে পরিচ্ছন্নতা কর্মীরা, আর সে কারণেই ১ সপ্তাহেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে বর্জ্য অপসারণ। রাস্তায় জমেছে আবর্জনা স্তূপ, চরম বিপাকে স্থানীয়রা। যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া রাজ্যের দৃশ্য এটি। ঝাঁ চকচকে মার্কিন এ অঙ্গরাজ্যে এখন চারিদিকে ময়লা আবর্জনার ছড়াছড়ি।
গৃহস্থলীর দৈনন্দিন আবর্জনা থেকে শুরু করে আসবাব সবই জড়ো করে রাখা হয়েছে রাস্তার পাশে। এক সপ্তাহের বেশি সময় ধরে এভাবেই পড়ে আছে এসব আবর্জনা। দুর্গন্ধে অতিষ্ঠ রাজ্যবাসী। এই রাস্তা দিয়ে যাতায়াতই করা যাচ্ছে না, এখানে মাত্রাতিরিক্ত দুর্গন্ধ। ময়লা না সরিয়ে নেওয়ায় প্রচণ্ড দুর্গন্ধ ছড়াচ্ছে, আর যদি মাছ কিংবা কাঁকড়ার মতো কিছু পচে তাহলে তো কথাই নেই। রাজ্যের হাজার হাজার পৌরকর্মী বেতন বাড়ানোর দাবি জানায়। স্থানীয় সরকারের অধীনে বিভিন্ন এলাকা থেকে ময়লা সংগ্রহের কাজ করে তারা। তবে প্রশাসনের সাথে দর কষাকষির পরও কোনো সিদ্ধান্ত না আসায় ধর্মঘটে ডাক দিয়েছে তারা। বন্ধ রয়েছে ময়লা আবর্জনা অপসারণ। এটা প্রশাসনের দায়িত্বশীল না হওয়ার ফলাফল। ঠিকমতো বেঁচে থাকার জন্য প্রয়োজন অর্থ, সেটা ময়লা কর্মীরা পাচ্ছে না বলেই তারা ধর্মঘটে নেমেছে। বর্তমানে মার্কিন রাজ্যটির বিভিন্ন শহরে প্রায় 10,000 কর্মী ময়লা সংগ্রহের কাজে নিযুক্ত রয়েছে। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ।